আমার সংবিধান, আমার রাষ্ট্র, আমার সংসদ। সুপ্রিম কোর্ট ক্যান নট ডিক্টেট দিস পার্লামেন্ট টু পাস এনি ল। বিচার বিভাগের স্বাধীনতা আমরা চাই। রাষ্ট্রের তিনটি অঙ্গ কেউ সার্বভৌম নয়, এটা ওনার স্টেটমেন্ট, ওনার আজকের বক্তব্যের অংশ। এক্স্যাক্টলি আমার সংবিধান, আমার রাষ্ট্র, আমার সংসদ। আমার সংসদ যে কোনো আইন পাশ করতে পারে, সে আইনের, সেই সংবিধান সংশোধনের গার্ডিয়ান হলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সেটাকে বলতে পারে এটা আল্ট্রা ভাইরাস না ইন্টা ভাইরাস। সেখানে আবার আমাদের সংবিধান এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট, যে মাজদার হোসেন মামলার কথা বলছেন, মাজদার হোসেন মামলাতেই বলা হচ্ছে সুপ্রিম কোর্ট ক্যান নট ডিক্টেট দিস পার্লামেন্ট টু পাস এনি ল। সুপ্রিম কোর্ট বলতে পারে এটা ভালো, এটা খারাপ। সুপ্রিম কোর্ট বলতে পারে না পার্লামেন্ট তুমি এই আইন পাশ করো। মাজদার হোসেন কা মামলার রেশিওতে সেটাই বলা হয়েছে। মাননীয় স্পিকার, উনি যে বইটা রিলাই করলেন সেই বইটা হলো মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনাল 3rd এডিশন, 946, 47, 948। এই 3টা পেজ আমার বন্ধুকে পড়ে, আমার মাননীয় সংসদ সদস্যকে পড়তে বলবো। সেখানে মাজদার হোসেন মামলার পোস্টমর্টেম আছে, সেখানে স্পষ্ট করে বলা আছে, অ্যানালজি দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে, আলোচনা করা আছে যে সুপ্রিম কোর্ট এই পার্লামেন্টকে ডিক্টেট করতে পারে না যে এই আইন পাশ করো বা করো না। এবং এক্স্যাক্টলি আমি ওনার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, সুরে সুর মিলিয়ে বলতে চাই, রাষ্ট্রের 3টি অঙ্গ কেউ সার্বভৌম নয়, প্রত্যেকের একটা লিমিটেশন আছে। মানে স্পিকার, বিচার বিভাগের স্বাধীনতা আমরা চাই। ওনাদের পিতারা যেমন বিচার বিভাগের কাছে অবিচারের শিকার হয়েছিলেন, সেই স্বাধীনতা যেমন অ্যাবিউজড হয়েছে। যারা সে বিচার করেছিলেন তারা সবচেয়ে স্বাধীন বিচারক ছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোর্টস, যেটা কনস্টিটিউশনালি জাজদের সবকিছু প্রোটেক্টেড, চাকরি প্রোটেক্টেড, ট্রান্সফার পোস্টিং প্রোটেক্টেড, ডিসিপ্লিন প্রোটেক্টেড সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্ট শপথবদ্ধ রাজনীতিবিদের জন্ম দিয়েছিল। সেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিচারের নামে ট্রাইব্যুনালে বসে উনার পূর্বপুরুষ, উনার পিতাদেরকে ফাঁসি দিয়েছিলেন। সেই সুপ্রিম কোর্ট বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, বাংলাদেশের হৃৎপিণ্ড বেগম খালেদা জিয়াকে 5 বছর থেকে 10 বছর জেল দিয়েছিলেন। সেই সুপ্রিম কোর্ট এতটাই স্বাধীন যে সেই সুপ্রিম কোর্টের সে সমস্ত জাজদের বিচার আমরা করি নাই। মানে স্পিকার, এই বাংলাদেশে মোমবাতি জেলে বিচার করা হয়েছে বিরোধী দলের রাজনৈতিক নেতা কর্মীদেরকে, যাতে সাজা দেওয়া হয় রাতের বেলায়। ডকেট নিয়ে যে একদিনে 10টা, 12টা, 15টা সাক্ষীর এক্সামিনেশন নিয়েছেন রাত 12টা পর্যন্ত। এই সুপ্রিম কোর্ট সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও সে সমস্ত বিচারকদের একজনকেও ডিসিপ্লিনারি প্রসিডিং এর আওতায় আনেনি। মাননীয় স্পিকার, সুপ্রিম কোর্ট এতটাই স্বাধীন যে সরকারের এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন, এই আইনের পক্ষে অবস্থান নেওয়ার জন্য কয়েকজন জজের বিরুদ্ধে শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে। হয় আমার মাননীয় বন্ধুরা শোকজ নোটিশটি পড়েননি, অথবা তারা মিসগাইডেড এন্ড মিসইনফর্মড হয়েছেন। মানে স্পিকার, জাজেস কোড অফ কন্ডাক্টে আছে কোন বিচারক থাকা অবস্থায় কোচিং সেন্টারের সাথে সম্পৃক্ত হতে পারবে না। বিচারকরা কেউ কোচিং সেন্টারে ক্লাস নেওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, সেই বিষয়টি আমরা নোটিশে এসেছে। আমরা তাদেরকে নোটিশ দিয়েছি যে এরকম মিসকন্ডাক্ট তোমাদের দ্বারা হচ্ছে। কোন বিচারক ফেসবুকে কনস্টিটিউশনাল লয়ের এক্সপার্ট হচ্ছে,
বাংলাদেশে গার্মেন্ট সেক্টর রপ্তানি বাণিজ্যে সবচেয়ে ভালো কাজ করে, আর একটা সেক্টর জন্ম হচ্ছে, সেটা হলো সংবিধান বিশেষজ্ঞ। মাননীয় স্পিকার, পৃথিবীর যে কোনো দেশে বাংলাদেশ থেকে সংবিধান বিশেষজ্ঞ এখানে রপ্তানি করা যাবে। আমার সুপ্রিম কোর্টে যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করছেন, যারা সিভিল ল প্র্যাকটিস করছেন, তারা সংবিধানের এক একজন বিশেষজ্ঞ হয়ে গেছেন। মাননীয় স্পিকার, আমরা চেয়ে চেয়ে দেখছি। মাননীয় স্পিকার, আমাদের দেশের প্রখ্যাত জুরিস্ট ব্যারিস্টার রফিকুল হক একদিন এক বক্তৃতায় বলেছিলেন, সুপ্রিম কোর্ট কোন দিকে যাবে সেটা হাওয়া ওনারা প্রেস ক্লাব থেকে বুঝবেন। প্রেস ক্লাবের থেকে যেদিকে বক্তব্য, যে লাইনে যাবে সুপ্রিম কোর্টের রায়টা সেদিকেই ধাবিত হবে। আমাদের সুপ্রিম কোর্টের সম্পর্কে উনি আরেকটা কথা বলে গিয়েছিলেন, যখন সুপ্রিম কোর্ট নিজের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন হয় তখন সুপ্রিম কোর্ট সেই রায় তার পক্ষে নিজের মতো করে দেন। তার চলন্ত উদাহরণ হলো 8th অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট। 8th অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট 102-তে বাংলাদেশের সমস্ত জেলা থেকে, বিভাগীয় শহর থেকে সুপ্রিম কোর্টকে ঢাকাতে নিয়ে সেই ইউনিটারি ফর্মে রেখে অন্য কোথাও সুপ্রিম কোর্টের ব্রাঞ্চ করা যাবে না বলছেন। অথচ আর্টিকেল 101 যদি কেউ কনস্টিটিউশনে পড়ে, 100-এ আর্টিকেল 100-তে বলা আছে মাননীয় স্পিকার যে সার্কিট ব্রাঞ্চ করতে পারবেন। আর্টিকেল 100 অফ দি কনস্টিটিউশনে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের সময় সময় ব্রাঞ্চ হবে বিভিন্ন জায়গায়, কিন্তু সুপ্রিম কোর্টের জজ সাহেবদের তো ওখানে যেতে ভালো লাগে না, কারণ ওনাদের কুমিল্লা যেতে হতো, রংপুর যেতে হতো, যশোর যেতে হতো। সেই কারণে আর্টিকেল 100 অফ দি কনস্টিটিউশনকে এখানে দেখেন রিডান্ডেন্ট করা হয়েছে। বলা হচ্ছে 100-এ রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকিবে, তবে রাষ্ট্রপতির অনুমোদন লইয়া প্রধান বিচারপতি সময় সময় অন্য যে স্থান বা স্থানসমূহ নির্ধারণ করিবেন সেই স্থান বা স্থানসমূহে হাইকোর্টের বিভাগ অধিবেশন অনুষ্ঠিত হইতে পারিবে। এই আর্টিকেল 100-এর পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন। এখন 100-কে বাস্তবায়ন করার জন্য জুলাই চার্টার একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। সেই জুলাই চার্টার এবং আর্টিকেল 100-এর উপরে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এখন 8ম সংশোধনের রায়। মাননীয় স্পিকার, বিচার বিভাগের স্বাধীনতার যে ধারণা ওয়ার্ল্ড ওয়াইড, সেই ধারণাটা হলো একজন বিচারকের নিয়োগ কি হবে। এখানে যে স্বাধীনতার কথা বলা হচ্ছে সেটা হলো নিম্ন আদালতের স্বাধীনতা। উচ্চ আদালতে আগেই বলেছি কনস্টিটিউশনাল প্রোটেক্টেড, আগেই বলেছি উচ্চ আদালতের জাজদের চাকরি থেকে শুরু করে সবকিছু কনস্টিটিউশনাল প্রোটেক্টেড, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। এখন আসেন অধস্তন আদালতের কথা। মাননীয় স্পিকার, অধস্তন আদালতের একজন বিচারকের স্বাধীনতা নির্ভর করে কয়েকটি জিনিসের উপর, কয়েকটি উপাদান। তার প্রথম উপাদান হলো তার নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা। দ্বিতীয় উপাদান হলো তার চাকরির নিশ্চয়তা। তৃতীয় উপাদান হলো তার ট্রান্সফার বদলির নিশ্চয়তা। চতুর্থ উপাদান হলো তার ডিসিপ্লিনারি অ্যাকশনে যাতে অবিচারের শিকার না হয় সেটা নিশ্চয়তা। মাননীয় স্পিকার, আমাদের দেশে একটি বিচার বিভাগীয় রিক্রুটমেন্ট কমিশন আছে, যার প্রধান হলেন আপিল বিভাগের একজন বিচারপতি। সেই নিয়োগ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি, সেখানে সরকারের কোনো হাত নাই। আমাদের বর্তমান মাননীয় প্রধান বিচারপতি ছিলেন ওই বিচার কমিশনের প্রধান। উনি প্রমাণ করে এসেছেন রিক্রুটমেন্ট কতটা স্বচ্ছ হতে পারে, কতটা জবাবদিহিমূলক হতে পারে, কতটা মেধার রিক্রুটমেন্ট হতে পারে। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সেটা প্রকাশ করে এসেছেন। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত হলো তার চাকরির নিশ্চয়তা, তার ট্রান্সফার বদলির নিশ্চয়তা। মাননীয় স্পিকার, আমি আইনমন্ত্রী হিসাবে বলছি, এখানে দাঁড়িয়ে বলছি সংসদে, আমার মাননীয় সংসদ সদস্যের অবহিত করার জন্য, ওনারা জানেন কিনা জানি না, আমার একজন সহকারী জজের ট্রান্সফার করার ক্ষমতাও নাই। মাননীয় স্পিকার, যে আইনে এতদিন ধরে আসছে সে আইনে একজন সহকারী জজের ট্রান্সফারের ক্ষমতা আমার নাই। আমি যেটা করতে পারি, আমার মন্ত্রণালয় যেটা করতে পারে সেটা হলো
একজনের ট্রান্সফারের জন্য প্রস্তাব পাঠাতে পারে ক্লারিক্যাল জব পোস্ট অফিস হিসেবে। সেই প্রস্তাব চূড়ান্তভাবে নিষ্পত্তি করবেন সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি নেতৃত্বে যে কমিটি আছে তারা। সুতরাং তার ট্রান্সফার বদলি, একজন বিচারকের ট্রান্সফার বদলি এইভাবে প্রোটেক্টেড আছে। মানে স্পিকার, একজন বিচারক যদি মিসকন্ডাক্ট করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই, মন্ত্রণালয়ের নাই, সরকারের নাই। সেখানেও আমরা শুধুমাত্র তদন্ত করে একটা প্রস্তাব পাঠাতে পারি। আলটিমেট ডিসিশন মেকিং অথরিটি সুপ্রিম কোর্ট। মানে স্পিকার, ওইদিন বলেছিলাম সুপ্রিম কোর্টের এই ক্ষমতাটা রাষ্ট্রপতির হাতে ছিল চতুর্থ সংশোধনীর মাধ্যমে। পৃথিবীর ইতিহাসের অন্যতম ঘটনা যে সামরিক শাসন এসে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিল। রাষ্ট্রপতির হাত থেকে এই চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে। এটা জুরিসপ্রুডেন্সের ইতিহাস। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, পৃথিবীর ইতিহাসে জুডিশিয়ারির আমরা অ্যানার্কিজম দেখেছি, জুডিশিয়ারির অটোক্রেসি দেখেছি। আমি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলা আর্গুমেন্ট করতে যে বলেছিলাম, 1661 সালের একটি মামলা রেফারেন্স দিয়েছিলাম ব্রিটিশ আদালতের। সেই মামলায় ব্রিটিশ তৎকালীন প্রধানমন্ত্রী অলিভার ক্রমওয়েলকে ফাঁসি দেওয়া হয়েছিল। অলিভার ক্রমওয়েল 1958 সালে কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। রাজার এতটাই ক্ষোভ ছিল, বিচার বিভাগের মধ্য দিয়ে একজন মৃত ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়ে কবর থেকে তুলে এনে 61 সালে ফাঁসি দিয়েছিলেন 3 বছর পরে, মারা যাওয়ার 3 বছর পর। তারপরে সেখানে ক্ষান্ত হয়নি। সেখান থেকে এসে অলিভার ক্রমওয়েলের কঙ্কাল থেকে তার শিরচ্ছেদ করা হয়েছিল। তাকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে 20 বছর ঝুলিয়ে রাখা হয়েছিল। তারপরে সেই পার্লামেন্ট তার দেহাবশেষ পাঠিয়ে দেওয়া হয়েছিল কবরে, কঙ্কালের অন্য অংশ। 20 বছর পরে যে সেই মাথাটা, সেই খুলিটা ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গেটে কবরস্থ করা হয়েছিল। মানে স্পিকার, সেটাও হয়েছিল 200 বছর পরে, সেটাকে করা হয়েছে 20 বছর পরে। মানুষের এই কথাটা এটার কারণে বলছি, প্রগতিশীলতাটা কি, আমরা সামনে এগিয়ে যাব। আমরা বিচার বিভাগের স্বাধীনতার জন্য বদ্ধপরিকর। আমরা জুলাই চার্টারে স্বাক্ষর করেছি। আমরা বলেছি সংবিধানের প্রতি অনুচ্ছেদ ধরে আমরা এগিয়ে যাব মাননীয় স্পিকার, এবং যাব বলেই আমাদের যে বিলটা এনেছি সেই বিলের প্রথমেই বলেছি, প্রথম লাইনেই বলেছি, যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিষয়ে সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। আসেন না, মানে বিরোধী দলের সদস্যদের বলছি, আপনাদের এক্সপার্টাইজ আমরা আহ্বান করব। আপনাদের বাইরেও যারা আছে, আপনাদের যারা সিনিয়র আইনজীবী আছে, তাদের কাছে এক্সপার্টাইজ আমরা আহ্বান করব। আমরা বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে আমরা আরো যাচাই বাছাই করে পরবর্তী আইন পাশ করবো মাননীয় স্পিকার। আপাতত আমরা এই আইনটা পাশ করার জন্য ধন্যবাদ অনুরোধ করছি মাননীয় স্পিকার।